রাশিয়া এবং ইরানের ড্রোনে দুশ্চিন্তায় ইউক্রেন সহ পশ্চিমারা। ইউক্রেনের আকাশ জুড়ে ইরানের ড্রোন। ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রের জন্য পারমাণবিক অস্ত্রের থেকেও বেশি দুশ্চিন্তা হয়ে দাঁড়াচ্ছে রাশিয়া এবং ইরানের তৈরি ড্রোন। রাশিয়া এবং ইরানের ড্রোন বহরে এখন চীন এবং উত্তর কোরিয়াও যোগ দিচ্ছে। ফলে ইউক্রেনের আকাশ জুড়ে ড্রোনের সমারোহ, নানা ধরনের, নানা ডিজাইনের এবং সক্ষমতার। ছোট বড় এসব ড্রোন আজ বহুল ব্যবহৃত। এমনকি ইউক্রেনের রণাঙ্গনে সেনাদের চেয়েও বেশি বিচরণ ড্রোনের। এর শুরুটা অবশ্য ইউক্রেনই করেছিল। এই সময়ের মধ্যে আমূল বদলে গেছে যুদ্ধের ধরন। এই রূপান্তর এনেছে ড্রোন, নানা ধরনের, নানান ডিজাইনের এবং সক্ষমতা। ছোট বড় এসব ড্রোন আজ বহুল ব্যবহৃত। ইউক্রেনে একজন সেনা কর্মকর্তা বলেন, আমাদের তখন যথেষ্ট পদাতিক সেনা ছিল না। থাকলে একদল বিশ্রাম নিত, আরেক দল থাকতো যুদ্ধের ময়দানে। কিছু সময় পর পর তাদের বদলি করা যেত, কিন্তু জনবলের ঘাটতি থাকায় ড্রোনই হয়ে ওঠে আমাদের সেনাবাহিনীর প্রধান শক্তি। মনুষ্যহীন আকাশযান ইউএভি বা ড্রোন অনেক দশক ধরেই যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ও গোয়েন্দা নজরদারির কাজে ড্রোনকে ব্যবহার, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের অন্যতম বৈশিষ্ট্য ছিল এটি। তবে কয়েক দশক আগে ড্রোনকে বহুদূরের লক্ষ্যে আঘাত হানতে ব্যবহার শুরু করে আমেরিকাও। যুগের সাথে সাথে বদলেছে প্রযুক্তি, ড্রোনের আকারেও এসেছে পরিবর্তন। তাছাড়া ইউক্রেন যুদ্ধে প্রমাণিত হয়েছে শত্রুর গুলি ও ক্ষেপণাস্ত্রে বড় ড্রোনের ভূপাতিত হওয়ার ঝুঁকি থাকে বেশি। বড় ড্রোনগুলো বেশ ব্যয়বহুল, সেই তুলনায় আধুনিক এবং ছোট ড্রোনগুলো দামে যেমন কম হয়, তেমনি হারালেও নেই ক্ষতি। আত্মঘাতী হামলাকারী হিসেবে হচ্ছে এসব ব্যবহার। ইউক্রেনের আকাশ নজরদারি, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং সরাসরি হামলায় ব্যবহৃত এসব অজস্র ড্রোনে ছেয়ে গেছে, যা এই সংঘাতে গতির প্রকৃতিকে নতুন রূপ দিয়েছে। এই যুদ্ধে এখন ড্রোনের নজর এড়ানো প্রায় মুশকিল, উপরপক্ষের সেনা এবং সরঞ্জামের জন্য। ফলে দুই পক্ষই ড্রোনের উদ্ভাবন এবং উন্নয়নের এক অস্ত্র প্রতিযোগিতাতেও নামে। যার হাত ধরে যুদ্ধের প্রয়োজন মাথায় রেখে যোগ হয়েছে ড্রোনের নানান সংযোজন, উন্নত করা হয়েছে প্রযুক্তিকেও, যার একটাই লক্ষ্য শত্রুকে ঘায়েল করা। এর আগে আমেরিকার বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বড় আকারে রিপার ড্রোন ব্যবহার করেছে। প্রায় $3 কোটি দামের এই ড্রোনগুলোকে বহু দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারত পাইলটরা। সেই তুলনায় ইউক্রেনের সংঘাতে ড্রোন ব্যবহারের ধরন অনেক আলাদা। এখানে রণাঙ্গনের খুব কাছে অবস্থান করে ড্রোন উড়ানো এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রযুক্তিগত জটিলতা যেখানে কম, কিন্তু ড্রোন অপারেটর প্রাণের ঝুঁকি অত্যন্ত বেশি। ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় তা থেকেও কিন্তু সম্পূর্ণ আলাদা এখন ড্রোনের ব্যবহার। যুদ্ধ শুরুতে রুশ বাহিনীর বিরুদ্ধে তুরস্কের তৈরি মাঝারি আকারের বায়রাক্তার ড্রোন ব্যবহার করেছিল ইউক্রেন। রাশিয়া যখন আক্রমণ চালায় তখন এ ধরনের কয়েক ডজন ড্রোন ছিল ইউক্রেনের কাছে। এসব ড্রোন থেকে ছোড়া মিসাইলের হামলায় অনেকটাই গতিরোধ করা সম্ভব হয় রাশিয়ার বাহিনীর। তবে খুব শীঘ্রই এগুলিকে শনাক্ত এবং ভূপাতিত করতে সক্ষম হয় রাশিয়ার সেনারা। এর জন্য বিমান বিধ্বংসী অস্ত্রগুলোকে কাজে লাগানো হয়। এই পরিস্থিতিতে সামরিক বাহিনীর দিকে সহযোগিতা হাত বাড়ান বেসামরিক ইউক্রেনেরাই। তাদেরকে দেন নিজেদের কাছে থাকা বাণিজ্যিকভাবে উপলব্ধ ড্রোনগুলো। এসব ড্রোন যখন কাজে লাগানো হয় তখন আকাশ থেকে শত্রুপক্ষের অবস্থার ভিডিও ধারণ এবং সেখানে কামানের নিক্ষেপের দিক নির্দেশনা প্রদানে ব্যবহার করা হয়। এভাবে অগ্রসরমান রাশিয়া বাহিনীর ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের একাধিক বহর ধ্বংস করতে সক্ষম হয় ইউক্রেন। যুদ্ধের আগে ইউক্রেন এবং বিদেশি কোম্পানিগুলো মাঝে মাঝে ব্যবসায়িক বিরোধ নিষ্পন্নকারী আইনজীবী ছিলেন লুশক। রাশিয়ার আক্রমণ শুরু হলে 2022 সালের ফেব্রুয়ারিতে স্বেচ্ছাসেবক হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। এরপর ওই বছরের নভেম্বরে 1 নং প্রেসিডেন্সিয়াল ব্রিগেডের নবগঠিত ড্রোন ইউনিটে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরের মাসে পূর্ব রণাঙ্গনের ছোট মফস্বল বিলোহারিভকায় তাকে মোতায়েন করা হয়। ততদিনে ছোট ড্রোনের ব্যবহার অনেকটাই সংগঠিত হয়ে উঠেছিল। তবে ইউক্রেনীয়দের কাছে তখনও এসব ড্রোন বা সেগুলো পরিচালনার সরঞ্জাম ছিল খুব সাধারণ মানের। তাও সবসময় পাওয়া যেত না এবং সামরিক কাজের জন্য নির্ভরযোগ্য ছিল না। ফলে প্রতিনিয়ত নানা প্রযুক্তি এবং উপকরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে হচ্ছে। ধীরে ধীরে তারা কোনটি কার্যকর এবং কোনটি নয় সেই অভিজ্ঞতা লাভ করে। তারপরেও এ ধরনের জোড়াতালি ব্যবস্থায় ড্রোন নিয়ন্ত্রণ করতে অপারেটরদের হিমশিম খেতে হয়। সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, সব হয়তো সহ্য করা যেত, কিন্তু চারপাশে যদি না তাকানো যায় তাহলেই পোড়া গাড়িগুলোকে দেখলেই বুকের ভিতর মোচড় দিয়ে ওঠা সামলানো যেত না। আবার নাইট ভিশন গগলস পরা অবস্থায় আকাশের দিকে তাকিয়ে অন্তত 3টি ড্রোনের আল্ট্রাভায়োলেট লাইভ দেখতে পাই, যারা নজরদারির জন্য মাথার উপর চক্কর দিচ্ছিল। এর মধ্যে কোন ড্রোন আমাদের, কোনটা শত্রুপক্ষের তা বোঝার উপায় নেই। নজরদারি ড্রোন নাকি আক্রমণাত্মক ড্রোন তাও নিশ্চিত নয়।
ইউক্রেন যুদ্ধে ফার্স্ট ভার্সন ভিউ বা এফপিভি ড্রোনগুলোকে আত্মঘাতী বোমারু বিমান হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এফপিভি ড্রোন বলতে লুশক এ ধরনের ড্রোনের কথাই বলেছিলেন। যুদ্ধ যতদিন গড়িয়েছে উভয় পক্ষ ততই ঝুঁকেছে বাণিজ্যিকভাবে সহজলভ্য কোয়াডকপ্টার ড্রোন ব্যবহারে। কেবল ইউক্রেনেই গড়ে উঠেছে শত শত ছোট বড় ড্রোন প্রস্তুতকারক। ফায়ার পয়েন্ট নামক এমন একটি প্রতিষ্ঠান 2023 সালে গ্রীষ্মে একটি ছোট ড্রোনের বিমান তৈরি করে। এই ড্রোন 60 থেকে 100 কেজি লিটার বিস্ফোরক নিয়ে 1000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে। ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 205 কিলোমিটার। এটি দিয়ে এ পর্যন্ত রাশিয়ার 6টি বিমান ঘাঁটি, 2টি অস্ত্রাগার এবং একটি নৌঘাঁটিতে হামলা করছে ইউক্রেন। এছাড়া তুলনামূলক ছোট ড্রোনগুলোর সক্ষমতাও বেড়েছে। ফ্রন্টলাইন থেকে শত্রুপক্ষের অবস্থানের 6 কিলোমিটার ভেতর পর্যন্ত সাঁজোয়া যান বা সেনা সমাবেশের উপর সেগুলো দিয়ে এখানে হামলা করা হচ্ছে। ইউক্রেনের নতুন ড্রোনগুলো দামেও সস্তা। বসে নেই রাশিয়াও। ড্রোনের নিজস্ব উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়েছে দেশটি। ইরানের কাছ থেকেও কিনেছে ড্রোনের চালান। ড্রোন ব্যবহারেও কিছু ক্ষেত্রে ইউক্রেনীয়দের চেয়ে দক্ষতার পরিচয় দিয়েছে রাশিয়া। রাশিয়ার তৈরি সবচেয়ে মারাত্মক ড্রোন হচ্ছে ল্যান্সেট সিরিজ। এই ড্রোনগুলো ইউক্রেনকে দেয়া পশ্চিমা যুদ্ধ সরঞ্জামও ধ্বংস করেছে, যার বেশ কিছু ভিডিও এর আগে প্রকাশ করেছিল রাশিয়া। দর্শক, আগামী বিশ্বযুদ্ধের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার কতটা ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।